হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে দোহ কৃষি বা ডায়েরি ফার্মিং সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই দোহ কৃষি আমাদের ভারতের একটা গুরুত্বপূর্ণ কৃষি বা প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, বা পৃথিবীর যে 5টা উন্নত দেশ আছে দোহ কৃষিতে, তার মধ্যে ভারত কিন্তু একটা। এবং ভারতের আমুল, মাদার ডেয়ারি, এগুলো দোহ কৃষিতে উন্নত কয়েকটা কোম্পানি। তো চলো আমি এই ভিডিওতে তোমাদের এই সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, দোহ কৃষি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ডেফিনেশন, দোহ কৃষি বা ডেয়ারি পশুপালন কাকে বলছে। তাহলে দেখো, এটার তোমার ডেফিনেশন সম্পর্কে আমরা আলোচনা করছি। তো বলছে, আধুনিক কৃষি ব্যবস্থার একটি অন্যতম রূপ হলো দোহ কৃষি ব্যবস্থা। এই কৃষি ব্যবস্থায় দুগ্ধ প্রদায়ী পশুর পালন এবং উন্নতি সাধন করা হয়। এই কৃষি ব্যবস্থার মূল লক্ষ্য হলো দুগ্ধ এবং দুগ্ধজাত বিভিন্ন দ্রব্য, যেমন ঘি, মাখন, চিজ, পনির প্রভৃতির উৎপাদন বাড়ানো। তাই এই কৃষির দ্বারা পশুদের স্বাস্থ্য, প্রজনন, চিকিৎসা পরিষেবার উপর বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া হয়। এবার দেখো, এই সংজ্ঞা হচ্ছে যে দুগ্ধ এবং বিভিন্ন দুগ্ধজাত দ্রব্যের উৎপাদনের লক্ষ্যে বিজ্ঞানসম্মতভাবে বৃহদায়তন লাভজনক গোপালন ব্যবস্থাকে দোহ কৃষি বা ডেয়ারি পশুপালন বলা হয়। তার মানে দেখো, এখানে শুধুমাত্র গরুর পালনের ওপরে কিন্তু জোর দেওয়া হয়, কেননা দুগ্ধ প্রদায়ী পশু হিসাবে কিন্তু আমরা গরুটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই কৃষির উৎপাদিত দ্রব্যের ওপর নির্ভর করে দোহ শিল্প গড়ে ওঠে। তাহলে এই গেল তোমার দোহ কৃষির সংজ্ঞা। এবারে বৈশিষ্ট্য দেখো, এই কৃষির কতগুলো তোমার বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো এবার আমরা আলোচনা করব। প্রথম যেটা কি, এই কৃষি ব্যবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকের দ্বারা প্রধানত উন্নত মানের গরু এবং মহিষ কিন্তু পালন করা হয়। গরু এবং মহিষ দুটো প্রায় সম প্রজাতির, শুধু দুটোর তোমার দর্শন একটু আলাদা টাইপের, ক্ষমতাও একটু কম বেশি, অর্থাৎ গরুর থেকে মহিষের ক্ষমতাটা বেশি। আর দুগ্ধর প্রদানটাও কিন্তু তোমার গরুর থেকে মহিষের কিন্তু একটু বেশি। গরুর দুধ একটু হালকা, কিন্তু মানে ঘনত্ব কম, আর মহিষের দুধের ঘনত্ব কিন্তু একটু বেশি। গরু বিভিন্ন কালারের হয়, মহিষ কিন্তু একটাই কালারের হয়, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, এই হচ্ছে গরু এবং মহিষ। এরপর দেখো, কৃষিতে অধিক মূলধন বিনিয়োগের প্রয়োজন হয়। 3 নম্বর হচ্ছে, কৃষি খামার তৈরিতে বৃহৎ ক্ষেত্রমানের জমির প্রয়োজন হয়। এটি একটি মানুষ্য শ্রম এবং প্রগাঢ় কৃষি ব্যবস্থা, অর্থাৎ এখানে কিন্তু অন্যান্য যে কৃষি ব্যবস্থা সেখানে যন্ত্রের ব্যবহার হয়, এখানে কিন্তু যন্ত্রের ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র ওই গরু এবং মোষকে প্রতিপালন করা এবং তাদেরকে তোমার পরিচর্যা করাটাই হচ্ছে এর প্রধান কাজ। এরপর দেখো কি আছে, দোহ কৃষি শিল্পের অনুকূল পরিবেশগুলি কি কি, অর্থাৎ দোহ কৃষি শিল্প যে গড়ে উঠছে, এটার জন্য কিন্তু কতগুলো অনুকূল পরিবেশের প্রয়োজন হয়। সব জায়গাতে কিন্তু এই দোহ কৃষি শিল্প গড়ে তোলা যায় না। তো ভারত উন্নত যে 5টা দোহ কৃষি শিল্পের দেশ আছে, তার মধ্যে ভারত একটা বিশ্বের। তো এর অনুকূল পরিবেশগুলি কী কী আছে দেখো, প্রথমে হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমি, অর্থাৎ তৃণভূমিটা কিন্তু প্রয়োজন, যেখানে গরুরা তাদের নিজেদের খাবার তারা খেতে পাবে। বলছে, উন্নত দুগ্ধপ্রদায়ী গবাদি পশুপালনের জন্য বিস্তীর্ণ তৃণভূমি প্রয়োজন হয়, যেমন ইউরেশিয়ার স্টেপ তৃণভূমি, উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, তোমার আফ্রিকার ভেল্ট, অস্ট্রেলিয়ার ডাউন্স প্রভৃতি তৃণভূমি অঞ্চলগুলি গবাদি পশুর জন্য বিখ্যাত। জলবায়ু বলছে, উষ্ণতা বলছে, গবাদি পশু পালনের জন্য 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকাই বাঞ্ছনীয়, কারণ এই ধরনের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় গবাদি পশুর দুধ উৎপাদন বেশি হয়। বৃষ্টিপাত বলছে, এই কৃষি ব্যবস্থার সাফল্যের জন্য 50 থেকে 70 সেন্টিমিটার বৃষ্টিপাত, অর্থাৎ মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়। তুষারপাত বলছে, বছরে 36 দিনের বেশি তুষারপাত তৃণভূমির ক্ষতি করায় এই কৃষি ব্যবস্থার সাফল্যের জন্য বরফমুক্ত আবহাওয়ার কিন্তু প্রয়োজন হয়। তারপর মাটি বলছে, পর্জল মাটি, লাল মরু মাটি, লাল চেস্টনাট মাটি, চারনোজেম মাটি প্রভৃতি কম থেকে মাঝারি উর্বর মাটি দোহ কৃষি ব্যবস্থার জন্য প্রয়োজনীয়। ভূপ্রকৃতি বলছে, সমতল বা তরঙ্গায়িত মালভূমির বৃহদায়তন গবাদি পশুর জন্য আদর্শ। সুপেয় জল বলছে, যেসব তৃণভূমি অঞ্চলে সুপেয় জলের প্রাচুর্যতা রয়েছে, সেই সব অঞ্চলে গবাদি পশু পালন করা সুবিধাজনক। এবার অনুকূল অর্থনৈতিক পরিবেশ কী আছে দেখো, প্রথমে হচ্ছে দক্ষ শ্রমিক, অর্থাৎ গোপালন ব্যবস্থা শ্রমনিবিড় প্রকৃতির হওয়ায় প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। তাই জনবহুল অঞ্চলেই গবাদি পশুপালন এবং দুগ্ধজাত শিল্পের উন্নতি ঘটে। চাহিদা, জনবহুল অঞ্চলে দুগ্ধজাত দ্রব্যের চাহিদা বেশি হলে এই কৃষি ব্যবস্থার চাহিদাও বৃদ্ধি পাবে। মূলধন বলছে, গবাদি পশুর খাদ্য উৎপাদন, বিজ্ঞানসম্মতভাবে দুধ উৎপাদন, সংরক্ষণ প্রভৃতির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। উন্নত পরিবহন ব্যবস্থা বলছে, এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত দ্রব্যসমূহ পচনশীল প্রকৃতির হওয়ায় এই ধরনের কৃষির জন্য উন্নত পরিবহন ব্যবস্থা বিশেষভাবে প্রয়োজনীয়।
অনুকূল সরকারি নীতি, বলছে অনুকূল প্রশাসনিক ব্যবস্থা, সহজ কর ব্যবস্থা ও রপ্তানি বাণিজ্যের সুযোগ প্রভৃতি দোহ কৃষি ব্যবস্থার জন্য উদ্যোগকে সফল করে। তাহলে এই হচ্ছে তোমার এর অনুকূল পরিবেশ। এরপর দেখো যেটা আছে, বলছে দোহ কৃষিতে কোন জাতীয় গবাদি পশু উপযুক্ত। দেখো এই যে দোহ শিল্পে কিন্তু নর্মাল গরুগুলো কিন্তু ব্যবহার হয় না, উচ্চ দুগ্ধ প্রদায়ী সংকর জাতীয় গরু কিন্তু ব্যবহার করা হয়। দেখো দুগ্ধ প্রদায়ী গবাদি পশু, বলছে এই কৃষি ব্যবস্থায় প্রতিপালিত উন্নত প্রজাতির গরুগুলি হলো জার্সি, তারপরে সুইস ব্রাউন, অ্যাবারলিন গুয়ামসে, হলস্টেন, তারপরে আলডার্নি, রেড সিন্ধ্রি, আরশায়ার প্রভৃতি। এবং উচ্চ উৎপাদনশীল ভারতীয় জাতের মেষসমূহ হলো মেহসানা, নীল রবি, নাগপুরি প্রভৃতি। তাহলে এই হচ্ছে কতগুলো উচ্চ দুগ্ধ প্রদায়ী গরু। এরপরে তোমার যেটা আছে, বলছে দোহ কৃষির বন্টন লেখো, অর্থাৎ কোন কোন জায়গাতে এটা বিশ্বের গড়ে উঠেছে। দেখো এখানে প্রথম যেখানে আছে সব থেকে বেশি উৎপাদন করছে ভারত। দেখো এখানে তোমার বন্টনটা দেওয়া আছে, এই যে এই ছকটাতে পরিষ্কার করে দেওয়া আছে, এটা 2022-23 পরিসংখ্যান, যেখানে প্রথম স্থানে রয়েছে তোমার ভারত, টনে 208,984,430 টন। তারপর দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র 102,654,616। তারপরে পাকিস্তান, তারপর আছে চীন, তারপর আছে ব্রাজিল। তাহলে পরপর এই 5টা দেশের মধ্যে দেখো প্রথম স্থানে রয়েছে তোমার ভারত। হ্যাঁ, এরপর দেখো এটা ভারতের যে বন্টন যেটা, সেটা হচ্ছে তোমার দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। উত্তরপ্রদেশ দুধ উৎপাদনের সর্বশ্রেষ্ঠ রাজ্য। এছাড়া গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু প্রভৃতি রাজ্য ও দুধ উৎপাদনে অগ্রণী। গুজরাট রাজ্যের আনন্দ, ঠিক আছে, এই যে আনন্দ, এটাই হচ্ছে তোমার আমুল এর সমবায় দোহ শিল্প কেন্দ্রগুলি পরিচিত। এই প্রতিষ্ঠানসমূহ আমুল নামে পরিচিত। এই আনন্দটাই হচ্ছে আমুল কোম্পানি। এটি ভারতের বৃহত্তম ডেয়ারি সমবায় সংস্থা, যা গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন নামে পরিচিত। রাজস্থানের সুরাতগড়, কর্ণাটকের সিহারঘাট্টা, গুজরাটের ধামরগ, উড়িষ্যার চিপলিমা, তারপরে সোনাবেদা, তামিলনাড়ুর আলমাসি এবং উত্তরপ্রদেশের অন্দনগরে উন্নত প্রজাতির গবাদি পশু প্রজননের উদ্দেশ্যে পালন করা হয়। এবং গবাদি পশুর বিভিন্ন তথ্য নথিভুক্তকরণের উদ্দেশ্যে রোটক, আজমের, সাওঙ্গেন্দর, আহমেদাবাদের সেন্ট্রাল হার্ট রেজিস্ট্রেশন এর ইউনিট স্থাপন করা হয়েছে। এবার দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র, বলছে দুধ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করে। পঞ্চহ্রদের দক্ষিণের খড় এবং দুধ বলয়ের অন্তর্গত মিনেসোটা, মিচিগান, তারপরে উইসকনসিন, ডাকোটা, কেন্টাকি, অন্টারিও প্রভৃতি রাজ্যে নিবিড়ভাবে দুগ্ধ প্রদায়ী গরু পালন করা হয়। এই অঞ্চলের দোহ কৃষি উন্নতির প্রধান কারণগুলি হলো বিস্তীর্ণ চারণভূমি এবং আর্দ্র জলবায়ু, হে, আলফা ক্লোভার প্রভৃতি পশুখাদ্যের চাষ করা হয়। এই অঞ্চলের উন্নত পরিকাঠামো, আধুনিক এবং উন্নত প্রযুক্তির প্রাধান্য। ডি হচ্ছে তোমার নিউ ইয়র্ক, মন্ট্রিল, কুইবেক, ম্যাডিসন প্রভৃতি শহরগুলির দুগ্ধজাত দ্রব্যের চাহিদা। আর তারপর হচ্ছে তোমার এই অঞ্চলের অধিবাসীদের অধিক ক্রয় ক্ষমতা, উন্নত জীবনযাত্রা। এবার দেখো পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, মুস্তান, করাচি প্রভৃতি শহর দুধ উৎপাদনের জন্য প্রসিদ্ধ। চীনের তোমার সিকিয়াং উপকূলীয় সমভূমি অঞ্চল দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। এই অঞ্চলের মিশ্র কৃষি ব্যবস্থা সাফল্যের লাভ করায় গবাদি পশুপালনেও সুবিধা হয়। ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে মূলত দুগ্ধ উৎপাদন করা হয়। রিও গ্র্যান্ডো সোল, পারানা, সাঁতরা, ক্যাটারিনা রাজ্য দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। জার্মানির তোমার মধ্য মালভূমি, ব্যাভেরিয়া প্রভৃতি পশুপালনের জন্য বিখ্যাত। রাশিয়ার বলছে বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয়। এই দেশের মস্কো, সেন্ট পিটার্সবার্গ, তারপরে নভোসিবির্স্ক, তারপরে কাজান প্রভৃতি স্থান দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। উপরিউক্ত প্রধান দেশগুলি ছাড়াও ফ্রান্স, তুরস্ক, নিউজিল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশেও দুগ্ধজাত সামগ্রী উৎপাদন করা হয়। তাহলে এই হচ্ছে তোমার আমাদের গোটা বিশ্বে। আর এই দেখো মানচিত্রটা, এই মানচিত্রটা দেখতে পাচ্ছ, এই যে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে, মানে আমাদের ওই যে যেটা তোমার ওই বাজার ভিত্তিক বাগান কৃষি যেটা, সেই সমস্ত অঞ্চলেই কিন্তু তোমার এই দুগ্ধ প্রদায়ী তোমার যে শিল্পগুলো সেরকমভাবে কিন্তু গড়ে উঠেছে বাজার ভিত্তিক বাজার কৃষির কাছাকাছি। তো এটাই হচ্ছে তোমার বন্টন, দুটোর বন্টন কিন্তু দেখো অনেকটা একই। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ভারতের 5টি শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী দেশ: ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন এবং তোমার ব্রাজিল। এবার দেখো কতগুলো বিষয় আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে দেখো
আমুল, আমুল কোনটা আছে তোমার, আমুলের টিকা আমাদেরকে দিতে হবে। আমুল কোম্পানি, যেটা আমরা পড়লাম গুজরাটের আনন্দে। দেখো আমুল কি বলছে, গুজরাটের আনন্দে অবস্থিত ভারতের বৃহত্তম দুগ্ধ প্রতিষ্ঠান হচ্ছে আমুল। আমুলের পুরো কথাটি হচ্ছে তোমার আনন্দ মিল্ক ইউনাইটেড লিমিটেড, অর্থাৎ আমুলটার পুরো অর্থ এটাই। এবার দেখো সংস্কৃত শব্দ অমূল্য থেকে আমুল শব্দটি এসেছে। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড এই আমুল নামটি স্থির করে। 1946 সালে আমুল গঠিত হয়। ত্রিভুবন দাস প্যাটেল আমুলের প্রতিষ্ঠাতা। বিশেষত কি, শ্বেত বিপ্লবের ক্ষেত্রে আমুলকে মডেল দুগ্ধ পর্ষদ হিসেবে নির্বাচন করা হয়। বর্তমানে গুজরাট তথা ভারতের প্রায় 24 লক্ষ দুগ্ধ প্রদানকারী মানুষ আমুলের সঙ্গে যুক্ত। ভারতের প্রায় 60% এলাকাকে আমুল মডেলের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এবার দেখো এখানে একটা আছে তোমার এনডিডিবি, অর্থাৎ জাতীয় দুধ উন্নয়ন নিগম, এনডিডিবি ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে। ভারতে দুধের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে আমুল এর অনুকরণে 1965 সালে এনডিডিবি তৈরি করা হয়, যার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। তার বিলিয়ন লিটার আইডিয়া বা অপারেশন ফ্লাড বিশ্বের বৃহত্তম কৃষিজ উন্নয়ন কর্মসূচি। এটা গেল তোমার আমুল সম্পর্কে। ন্যাবার্ডের সাফল্য কী আছে দেখো, ন্যাবার্ড বলছে এনডিডিবি এর দ্বারা 1970 সালে অপারেশন ফ্লাড প্রকল্প গ্রহণ এবং এর রূপায়ণের মাধ্যমে ভারতের শ্বেত বিপ্লব এর সাফল্য লাভ করে। এনডিডিবি দ্বারা গৃহীত অপারেশন ফ্লাড এখনও পর্যন্ত পৃথিবীর বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী প্রকল্প। তাহলে এখানে দেখো তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে অপারেশন ফ্লাড কত সালে হয়, 1970 সালে তোমার অপারেশন ফ্লাড হয়েছিল। এবার দেখো অপারেশন ফ্লাডের উপরে যদি তোমার টিকা আসে, বলছে জাতীয় দুধ এবং উন্নয়ন নিগম প্রবর্তিত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী প্রকল্পকে অপারেশন ফ্লাড বলা হয়। এই প্রকল্পের শুভ সূচনা হয় 1970 সালের জুলাই মাসে। প্রকল্পটি সার্বিক সফলতা পায় গুজরাটের আনন্দ জেলায়। সাফল্য বলছে ডক্টর ভার্গিস কুরিয়েনের বিলিয়ন লিটার আইডিয়া অপারেশন ফ্লাডের রূপ নেয় এবং ভারতে শ্বেত বিপ্লবের সূচনা ঘটে। 2 হচ্ছে সমবায় প্রথায় এটি গড়ে ওঠে বলে প্রান্তিক মানুষেরা এতে অংশগ্রহণ করতে পারে। 3 নম্বর, এর ফলে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটে। 4 হচ্ছে গ্রামীণ অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে রপ্তানি বাণিজ্যের প্রসার সম্ভব হয়েছে। 5 হচ্ছে ভারতের প্রায় 700টি শহর এবং নগরের মধ্যে দুধের গ্রিড ব্যবস্থা গড়ে ওঠে। এবার দেখো শ্বেত বিপ্লব কোনটাকে বলছে, এই তোমার অপারেশন ফ্লাডটাকেই শ্বেত বিপ্লব বলছে, মানে দুধের উৎপাদনটাকে শ্বেত বিপ্লব বলছে, বুঝতে পেরেছো। সাদা যেহেতু দুধের রং, তাই সেটাকে শ্বেত বিপ্লব আখ্যা দেওয়া হয়েছে। তাহলে 1970 সালে অপারেশন ফ্লাড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অল্প সময়ে দুধ উৎপাদনের যে অভূতপূর্ব এবং বৈপ্লবিক উন্নয়ন ঘটে তাকে শ্বেত বিপ্লব বলে। ডক্টর ভার্গিস কুরিয়েনকে ভারতে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। যিনি মিল্ক ম্যান অফ ইন্ডিয়া বা দুগ্ধ মানব নামে পরিচিত। সাফল্য কি বলছে, শ্বেত বিপ্লবের ফলে ভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদক দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। 2 হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দুধ বিদেশে রপ্তানি শুরু হয়। 3 হচ্ছে সার্বিকভাবে গ্রামীণ মানুষের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুষ্টিগত উন্নতি ঘটে। এই হচ্ছে তোমার শ্বেত বিপ্লব। এবার দেখো গবাদি পশু স্বাস্থ্য পর্যবেক্ষণের উদ্যোগ বলছে, কর্ণাটক সরকার গবাদি পশুর স্বাস্থ্য এবং দৈনন্দিন গতিবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে প্রায় 56 লক্ষ গবাদি পশুর কানে জিপিএস চিপ লাগানোর উদ্যোগ নিয়েছিল। স্বাস্থ্য সম্পর্কে পর্যবেক্ষণের জন্য তোমার কাউলার, স্ম্যাকস্টেক, মুকল, তারপরে স্মার্ট বো ইত্যাদি অ্যাপ তৈরি করা হয়। এবার দেখো জাতীয় দুগ্ধ পরিকল্পনা বলছে 2012 সালে ভারতের কৃষি মন্ত্রক বার্ষিক 4% হারে দুধ উৎপাদন বৃদ্ধির জন্য এবং দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত প্রায় 7 কোটি মানুষের জীবনযাত্রার উন্নতি সাধনের উদ্দেশ্যে যে পরিকল্পনা গ্রহণ করে তা জাতীয় দুগ্ধ পরিকল্পনা নামে পরিচিত। তাহলে এই হচ্ছে তোমার কতগুলো বিষয়ের ডেফিনেশান। এবার দেখো দোহ কৃষির গুরুত্ব এবং সমস্যা। এই দোহ কৃষির কিছু গুরুত্ব তো আছেই অবশ্যই, এবং এর কিছু কিন্তু সমস্যা তোমার আছে। এগুলো আমাদেরকে জানতে হবে যে এর গুরুত্ব এবং সমস্যা কি কি। তাহলে গুরুত্ব কি দেখো, প্রথম হচ্ছে দুগ্ধ উৎপাদন এবং ব্যবহারে ক্রমবর্ধমান চাহিদা প্রত্যক্ষভাবে বিশ্ব খাদ্য উৎপাদনের সঙ্গে সংযুক্ত হচ্ছে। প্রধানত তোমার দুগ্ধজাত দ্রব্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসংখ্যার বিস্তার, বর্ধিত নগরায়ন দুগ্ধজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি করছে। 3 নম্বর হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশের প্রচলিত মিশ্র কৃষি পদ্ধতির অধীনে শস্যের সঙ্গে দুগ্ধজাত প্রাণী প্রতিপালন হলো একটি পরিপূরক সম্পর্ক। 4 নম্বর হচ্ছে তোমার উন্নয়নশীল দেশগুলিতে খাদ্য নিরাপত্তার জন্য দুগ্ধজাত পণ্যগুলি বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ঠিক আছে। এরপর দেখো তোমার কি আছে, আমাদের পরের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার সমস্যা। তাহলে দুগ্ধজাত খামারগুলির অস্বাস্থ্যকর পরিবেশের অনুপযুক্ত খাদ্য
পশু চিকিৎসা ঘাটতি, অকার্যকর প্রজনন প্রভৃতি হলো এই কৃষি ব্যবস্থার সমস্যা। 2 নম্বর কি, বর্তমানে দুগ্ধজাত কৃষি তোমার প্রতিপালনের ক্ষেত্রে তোমার দুগ্ধজাত কৃষি একটি বাণিজ্যিক উদ্যোগে পরিণত হয়েছে। তাই প্রতি ইউনিট উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদনে ব্যয় কমানোর জন্য উন্নত মানের প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। 3 নম্বর কি হচ্ছে, জনসাধারণের ক্রয় ক্ষমতার উপরে দোহ শিল্পের প্রসার নির্ভর করে। উন্নয়নশীল এবং অনুন্নত দেশের জনসাধারণের ক্রয় ক্ষমতা কম হওয়ায় এই কৃষির প্রসারণ ব্যাহত হয়। তাহলে এই হচ্ছে তোমার দোহ কৃষি সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা। এটা আমাদের গর্বের বিষয় যে আমরা বিশ্বে প্রথম স্থান অধিকার করছি এবং অপারেশন ফ্লাড আমাদের এখান থেকে শুরু হয়েছে 1970 সালে। তো দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।